অরে অলক্ষণে মেয়ে, সূর্য উঠলো কি উঠলো না, তোর হাত কি নিষ্পিস করতে শুরু করলো? আমি কাল রাতে নিজের চোখে দেখে গিয়েছিলাম এই লাউ গাছটার কচি মগ ডালটা কেমন বাতাসে দুলছিল। আজ সকালে দেখি সেই ডগাটাকেও কচ করে কেটে নিয়ে গেছে। তুই ছাড়া এই বাড়িতে আর কার এমন মরণ দশা হয়েছে রে মেনকা? তোকে কি আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি তুই একাই খেয়ে শেষ করবি বলে? তোর তো কোনো কাণ্ড জ্ঞান নেই। সৃষ্টিকর্তা তোকে বুদ্ধি দেয়নি, শুধু দিয়েছে রাক্ষুসে খিদে। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না? প্রতিদিন এই গাছের একটা একটা করে ডগা কমছে, আর তুই বেশ সাধু সেজে বসে আছিস না? বলি ও দিদি, সকালের আলোটা ফুটতে দিলে না, তার আগে আকাশ পাতাল ফাটানো চিৎকার শুরু করে দিলে। আমি কেন তোমার ডগা কাটতে যাব শুনি? আমার কি খাওয়ার অভাব পড়েছে? এই বাড়িতে এসে তো শুধু তোমার মুখ ঝামটা আর গালমন্দই খেয়ে গেলাম। রান্না বান্না তো তুমিই সব করো, আমি তো হাতাখন দিয়ে ছোঁয়ার সুযোগও পাই না। তাহলে ডগাটা নিয়ে আমি চিবিয়ে খাবো নাকি? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো তোমার অনেক পুরনো স্বভাব। তুমি হয়তো খুব ভোরে উঠে ডগাটা কেটে নিজের ডেকচিতে পুড়েছো, আর এখন লোক হাসাতে আমাকে চোর সাজাচ্ছ। সৃষ্টিকর্তা না সব দেখছেন, কে কার হক মারছে আর কে মিথ্যে অপবাদ দিচ্ছে। তোমার মতো কুচুটে মহিলা আমি আর একটাও দেখিনি গো দিদি। মুখ সামলে কথা বল মেনকা, তোর বড় দিদি হই আমি। আমার সম্পর্কে এসব কথা বলতে তোর জিভ জড়িয়ে যায় না? আমি কেন চুরি করব? এই গাছ তো আমার হাতের ছোঁয়ায় আজ এত বড়টা হয়েছে। তুই তো শুধু একদিন একটু জল ঢেলেছিলি, তাও তো আমি 10 বার বলার পর। আর এখন লাউয়ের মায়া তোর উপচে পড়ছে। আমি নিশ্চিত দেখেছি আজ ভোরে তোর ঘরের দিক থেকে ধোঁয়া উঠছিল। তুই নিশ্চয়ই লুকিয়ে ওই ডগাটা দিয়ে কিছু একটা করছিলি। ধোঁয়া দেখেছো মানে কি ডগা রান্না হচ্ছে? আমি একটু গরম জল বসিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তাও কি তোমার সহ্য হচ্ছে না? তুমি তো সারাদিন ওই গাছের তলায় বসে পাহারা দাও, যেন গাছটা তোমার বাপের বাড়ি থেকে পাওয়া সম্পত্তি। গাছের পাতা যদি কমে যায় তবে সেটা অন্য কেউ নিয়েছে কিনা খোঁজ নাও। পাড়ার লোকেদের উপর নজর রাখো। আমাকে কেন অকারণে কথা শোনাচ্ছ? তোমার এই স্বভাবের জন্যই বাড়িতে কোনো দিন শান্তি আসে না। কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি নাকি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি তো চাও আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, যাতে তুমি আর তোমার ওই লাউ গাছ সুখে থাকতে পারো। কিন্তু মনে রেখো, এই গাছে আমারও সমান অধিকার আছে। উফ, এই লাউ গাছটা যা হয়েছে না, লক লক করছে পাতাগুলো। একবার ডগাটা চচ্চড়ি করে খেতে পারলে আর কিছু লাগে না। এই দুই সতীন তো ঝগড়াতেই মরে যাচ্ছে। ওরা কি আর দেখতে পাচ্ছে কে ডগা নিচ্ছে? রোজ একটা করে নিলেও তো এদের 4 বছরে ফুরাবে না। অথচ দেখো কি কৃপণ, কাউকে একটা পাতা পর্যন্ত দেবে না। আজ এই বড় ডগাটা নিয়ে পালাই, সুমিত্রা টের পাওয়ার আগেই। ওরে বাবা, শব্দ হলো নাকি? পালাই পালাই। ওই শোনো, ওই তো শব্দ হলো। মেনকা, তুই কি আবার কোনো কারসাজি করছিস? আমি তো এ পাশে ছিলাম, ও পাশে গেলি কখন? লাউ গাছটাতে ভেঙে ফেলবি তুই? সৃষ্টিকর্তা জানেন তোর মনে কি আছে। এই যে গাছের একটা আস্ত ডগা ছিঁড়ে গেল, এর বিচার কে করবে শুনি? তুই তো চোরের ওপর বাটপাড়ি করছিস। ও দিদি, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমার চোখের সামনে আছি। তুমি নিশ্চয়ই নিজে নিজে শব্দ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। ওপাশে তো জঙ্গল, ওখানে কি কোনো ভূত আছে নাকি যে দিনের বেলা ডগা ছেড়বে? তুমি ওদিকে গিয়ে কিছু একটা করে এসে এখন আমার ওপর দায় চাপাচ্ছ। আমি তো দেখছি গাছটা নিয়ে তোমার মাথায় চিড় ঢুকেছে। একটু শান্তিতে ঘরের কাজ করতে দাও দেখি। হ্যাঁ, আমার তো মাথায় ছিট ঢুকেছেই, কারণ তোর মতো একটা অলস মানুষের সাথে থাকতে হচ্ছে যে। তুই তো ঘরের কোনো কাজই করিস না, সারাদিন শুধু সাজুগুজু আর আয়না দেখা, আর সুযোগ পেলেই লাউ গাছের দিকে নজর দেওয়া। ওই বুড়ি বিনোদটাকেও কাল দেখছিলাম এদিক দিয়ে ঘুরঘুর করতে। নিশ্চয় তুই ওকে শিখিয়ে দিয়েছিস। বুড়িকে আমি কেন শেখাবো? তোমার যদি আজগুবি কথা। পাড়ার লোকেদের সাথেও তুমি ঝগড়া করো, আবার আমার উপরেও ঝাঁপিয়ে পড়ো। লাউ গাছটা যদি এত ঝামেলারই হয় তবে উপড়ে ফেললেই পারো। কিন্তু না, তুমি তো সেটা করবে না। তুমি শুধু ঝগড়া করার বাহানা খোঁজো।
এই ডগাকে নিয়েছে না নিয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি নেইনি, ব্যাস। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে তোমার মনে একটু সুবুদ্ধি হয়। উফ, তোমরা কি কোনোদিন থামবে না? আমি মাঠ থেকে আসি হাড় ভাঙা খাটুনি খেতে, আর বাড়িতে এসে শুনি তোমাদের এই নোংরা ক্যাচাকেচি। কিসেরা তো লাউ গাছ আর কিসেরা তো ডগা। গ্রামের মানুষজন হাসাহাসি করে আমার নামে, বলে সত্যিনের দুই বউয়ের বুঝি পেটে ভাত নেই, তাই লাউ পাতার জন্য ঝগড়া করে। আমার ইজ্জত কি তোমরা ধুলোয় মিশিয়ে দেবে? আমি আর এক মুহূর্ত এই অশান্তি সইব না। আজ এই লাউ গাছ আমি কেটে ফেলবো, না থাকবে এই লাউ পাতা আর না থাকবে তোমাদের ঝগড়া। খবরদার, এই কুড়াল নিচে নামাও। আমি নাওয়া খাওয়া ভুলে এই গাছটাকে বড় করেছি। যখন চারাটা ছোট ছিল তখন রোদ থেকে বাঁচানোর জন্য আমি কত যত্ন করেছি, আর তুমি আজ সেটা কাটতে আসছো? আমাদের ঝগড়া আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গাছের ওপর হাত তুলবে না বলছি। এই গাছ আমার সন্তানের মতো। তুমি তো সারাদিন মাঠেই থাকো, গাছের মায়া তুমি কি বুঝবে? ঠিক বলেছো দিদি। ওগো, তোমার কি মায়া দয়া বলতে কিছু নেই? এই গাছটা তো আমরা দুজনে মিলে যত্ন করেছি। গাছটা কত সুন্দর করে চালটা ঘিরে ফেলেছে দেখো। গ্রামের কার বাড়িতে এমন লাউ গাছ আছে শুনি? তুমি স্বামী হয়ে আমাদের ঝগড়া মেটাতে পারো না, আর এখন রাগের মাথায় গাছ কাটতে আসছো? এটা কি কোনো সমাধান হলো? আমরা ঝগড়া করি বলে কি গাছটা অপরাধী? তুমি কুড়াল নিয়ে ভয় দেখাবে না, আমরাও ছাড়বার পাত্রী নই। তোমরা কি অদ্ভুত মানুষ গো! একটু আগেও একজন আরেকজনের নামে দুর্নাম করছিলে এই গাছ নিয়ে, আর এখন এক হয়ে আমার উপর লাঠি ঘোরাচ্ছ। তোমরা হলে সাপের মতো, কখন কামড় দেবে আর কখন ফোনা তুলবে কেউ জানে না। আমি শুধু শান্তি চাইছিলাম। এই লাউ গাছটাই যত গন্ডগোলের মূলে। তোমাদের এই পাগলামি দেখে আমি আর কিছু বলবো না, যা খুশি করো তোমরা। তবে মনে রেখো, যেদিন বড় কোনো বিপদ হবে সেদিন আমাকে দোষ দিও না। বিপদ হলে আমরা সামলে নেব, তুমি তোমার কাজ করো গিয়ে। আমাদের গাছের দিকে আর কোনোদিন কুড়াল নিয়ে আসবে না। মেনকা, তুইও শোন, ঝগড়া চলুক, কিন্তু এই গাছের কোনো ক্ষতি হতে দেব না আমরা। এই গাছটা আমাদের দুই সতীনের একমাত্র গর্ব। আহা সুমিত্রা, আজ কি রান্না করেছো গো? এই লাউ পাতার চচ্চড়ি যা হয়েছে না, একেবারে অমৃত। চিংড়ি মাছের গন্ধ আর টাটকা লাউয়ের ডগার স্বাদ মিশে অন্যরকম একটা কিছু হয়েছে। আমার তো ইচ্ছে করছে সারাদিন এই খেয়েই থাকি। তোমার হাতের গুণ আছে বটে, অনেকদিন পর এমন স্বাদ পেলাম। দেখলে তো, আমি যা করি মন দিয়ে করি। আমাদের গাছের জিনিস তো, তাই আলাদা একটা মায়া আছে রান্নায়। যত্ন করে না রাঁধলে কি এমন স্বাদ আসে? আমি তো সব সময় চাই তোমাকে ভালো কিছু খাওয়াতে। মেনকার মতো তো আর আলু সেদ্ধ ভাত খাওয়াই না তোমায়। ও তাই নাকি? বড় গিন্নি রান্না খেতে একেবারে আকাশ কুসুম দেখছো। আর আমি কাল যখন কষ্ট করে ডাল রান্না করলাম তখন তো একটাবারও মুখ ফুটে বললে না যে ভালো হয়েছে। আমার রান্না তো তোমার বিষের মতোই লাগে। দিদি তো একটু ভালো করে রান্না করেছে বলে আজ তোমার মন গলে গেছে। আমি কি কিছুই পারি না? হিংসে করিস না মেনকা, হিংসে করলে শরীর খারাপ হবে। রান্নার গুণ সবার থাকে না। সৃষ্টিকর্তা সবাইকে সব কাজ দেন না। কেউ ঝগড়া করতে পারে আর কেউ রান্না করতে পারে। সত্যেন যখন ভালো বলছে তখন তোর হিংসে হওয়ার কি আছে? তুইও রান্না করিস একদিন, দেখি তোর হাতের জাদুতে লোক পাগল হয় কিনা। খুব অহংকার হয়েছে না দিদি? ঠিক আছে, আমিও দেখে নেব। তুমি কি মনে করো আমি রাঁধতে পারি না? কাল আমি রান্না করব, এমন সব পদ বানাবো যে ওর তো কথা বাদই দাও, পাড়ার লোকেরা গন্ধে চলে আসবে। তোমার ওই একঘেয়ে লাউ পাতার ঝোল আর কেউ খাবে না। আমি শহরের কায়দায় রান্না দেখাবো। হ্যাঁ, শোন মেনকা, ঘরে বসে এই চ্যালেঞ্জ দিলে কোনো লাভ হবে না। চল, বাজারের মোড়ে আমরা দুটো দোকান দিই। আমাদের দুজনের হোটেলের ঘর একদম পাশাপাশি থাকবে। তুইও রান্না করবি, আমিও রান্না করব। দেখব বাজারের মানুষ কার হোটেলের খাবার বেশি পছন্দ করে। যার দোকানে বেশি খদ্দের হবে সেই হবে সেরা রাঁধুনি। কি বলিস, রাজি আছিস নাকি ভয় পেলি? আমি ভয় পাওয়ার মেয়ে নই দিদি। তোমার এই চ্যালেঞ্জ আমি মাথা পেতে নিলাম। বাজারে গিয়েই দেখা যাবে কার হাতে টান কত। আমি নিশ্চিত মানুষ আমার হোটেলেই লাইন দেবে। তোমার ওই পুরোনো আমলের একই লাউ পাতার খাবার মানুষ একবেলা খেয়েই মুখ ফেরাবে। দেখি কে জেতে আর কে হারে। তোমরা কি হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলেছো?
বাড়ির ঝগড়া কি এখন বাজারে নিয়ে গিয়ে ঢাক পিটিয়ে বলবে? মানুষ থুতু দেবে আমার মুখে, বলবে সত্যেনের বউরা বাজারে ভাত বিক্রি করেছে। ছি ছি ছি, আমি কি তোমাদের খেতে দিই না? এই পাগলামি বন্ধ করো। সৃষ্টিকর্তা আমাকে কোন দিন দেখানোর জন্য বাঁচিয়ে রাখলেন? গ্রামের সবাই যখন তোমাদের নিয়ে হাসাহাসি করবে, তখন কোথায় মুখ লুকাবো আমি? তুমি চুপ করো তো। তোমার মান সম্মান আমরা জানি। আমরা তো আর কোনো খারাপ কাজ কিছু করছি না। খেটে খাওয়া তো আর লজ্জার নয়। আমি আমার গুণের দাম পেতে চাই, আর মেনকার ওই অহংকার আমি ভাঙতে চাই। বাজারের লোকই ঠিক করবে কে ভালো রান্না করতে পারে। কাল থেকে আমি হোটেল শুরু করব, আর আমাদের মূল রেসিপি হবে আমাদের লাউ গাছের পাতা, ফুল আর লাউ। ঠিক বলেছ, গাছটা আমাদের দুজনের, অর্ধেক ডগা তোমার, অর্ধেক আমার। আমি কাল ভোরেই বাজারে গিয়ে হোটেল সাজাবো। দিদি, তুমি রেডি থেকো। হারার পর যেন আবার কান্নাকাটি করে সত্যেনের কাছে আমার নামে বিচার দিও না। শুনছো, এই বড় বউয়ের হোটেলে লাউ পাতা ঝোলটা একবার খেয়ে দেখো। যেমন সুগন্ধ তেমনই স্বাদ, মনে হচ্ছে মা ঠাকুমার হাতের রান্না খাচ্ছি। মাছের মাথা দিয়ে যে ডগা চচ্চড়িটা করেছিল, উফ, এখনো জিভে লেগে আছে। চলো চলো, ওখানেই বসি। না রে ভাই, ছোট বউয়ের দোকানে চল। মেয়েটা দেখতে তো বেশ সুন্দরী, দেখা যাক রান্না কেমন। ওর দোকানে লোকজন তেমন নেই, মনে হচ্ছে শুধু নামেই আধুনিক, কাজে লবডঙ্কা। বড় বউয়ের রান্নার হাত সত্যিই দারুণ। না, চল বড় বউয়ের হোটেলেই যাই। লাইনেই দাঁড়াই, দেরি হলে খাবার শেষ হয়ে যাবে। এ কেমন পাগল আবার? সব লোকে ওই রাক্ষসী দিদির হোটেলে যাচ্ছে। আমি এত কষ্ট করে ঘি আর গরম মশলা দিয়ে রান্না করলাম, কেউ তো একবার ফিরেও দেখছে না। সবার মুখে শুধু বড় বউ আর বড় বউ। আমার রান্না কি এতটাই খারাপ? এদের কাহিনী তো বেশ জমজমাট। দুই সতীন বাজারে লড়াই করছে, আর ওই বাড়ির লাউ গাছটা তো দেখছি একেবারে লাউয়ের খনি হয়ে গেছে। এই সুযোগে আজকে রাতে যদি সব কটা লাউ আর লাউ ডগা নিয়ে সাবার করতে পারি, তবে কালকের বাজারে অনেক রোজগার হবে। ওই ডাইনিগুলো হোটেলে গিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে, আর আমি লাউ বিক্রি করে পকেট গরম করবো। হ্যাঁ। ওরে মাগো, এ কি হলো রে? আমার সব কটা লাউ কে নিয়ে গেল? মেনকা, তুই কি রাতে সব চুরি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিস? আমি জানতাম তুই যখন পারবি না তখন তুই এই নীচ কাজটাই করবি। আমার হোটেলের ব্যবসা বন্ধ করার জন্য তুই সব চুরি করেছিস। মুখ সামলে কথা বলো দিদি। আমি কেন চুরি করব? আমার নিজের হোটেলেও তো লাউ লাগতো। আমি তো ভেবেছিলাম আজ বড় লাউটা দিয়ে আমি মালাইকারি করব। এখন দেখছি গাছটা একেবারে সাফ হয়ে গেছে। তুমিই নিশ্চয়ই কোনো চোর ভাড়া করে সব সরিয়েছো, যাতে আমাকেও দোষ দিতে পারো আর নিজের ব্যবসা চালু রাখতে পারো। তোমার মতো পেঁচালো মহিলাকে চেনা বড় দায়। এই তোমরা কি শুরু করলে আবার? সকালবেলাটা কি অন্তত শান্তিতে থাকতে দেবে না? গাছ থেকে লাউ চুরি হয়েছে, এটা পরিষ্কার কোনো বাইরের চোর করেছে। তোমরা কেন একে অপরকে দোষ দিচ্ছ? গ্রামের মানুষ তো এমনিতেই আমাদের দিকে আঙুল তুলছে। লাউ গেছে তো গেছে, আবারও হবে। কিন্তু তোমরা যে মেজাজ দেখাচ্ছ, তাতে আমার মনে হচ্ছে এই গ্রামে বাস করাটাই কঠিন হয়ে যাবে। চোর হয়তো কাছাকাছি আছে, তাকে না খুঁজে তোমরা নিজেরা কামড়াকামড়ি করছো। ও হে সত্যেন্ন, তোমার বাড়িতে তো রোজই মেলা বসে। লাউ গেছে ভালো হয়েছে, আপদ গেছে, এই দুই বউকে নিয়ে তুমি ঘর করো কিভাবে? সারা পাড়া জেগে যায় এদের চিৎকারে। চোর তো লাউ নেয়নি, যেন এদের ঝগড়ার ঘি নিয়ে গেছে। না না, আমি ছাড়বো না। মেনকা, তুই যদি নিয়ে থাকিস তবে আজ তোর রক্ষা নেই। আমি তন্ন তন্ন করে খুঁজবো। তোর ঘরের সিন্ধুকে লুকিয়ে রাখিসনি তো? লাউ কি গয়না যে সিন্ধুকে রাখবো? আসুন দাদা, আসুন, একদম টাটকা লাউ, বাগান থেকে পেরে এনেছি। মিষ্টি লাউ, একবার খেলে বারবার চাইবেন। মাত্র 10 টাকায় নিয়ে যান, নিয়ে যান, এই সুযোগ আর পাবেন না। ওরে গোপাল, এই লাউগুলো পেলি কোথায় রে? তোদের তো উঠান বলতে কিছু নেই, জঙ্গলে থাকিস। আর এই লাউয়ের গায়ের দাগগুলো তো খুব চেনা মনে হচ্ছে, ঠিক যেন সত্যেনের বাড়ির লাউ। আমি তো প্রতিদিন ওই গাছের দিকে তাকাই, আমি চিনি এই লাউ। তুই কি রাতে গিয়ে ওগুলো সাফ করে এনেছিস নাকি রে ছোকরা? সত্যি করে বল, নইলে কিন্তু এখনই চেঁচাবো।
আরে না না বিনোদদা মাসিমা, কি যে বলেন, আপনিও যেমন, এটা আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে। তারা প্রচুর চাষ করে তো, তাই আমাকে কিছু দিল। আপনি কেন ফালতু সন্দেহ করছেন? আপনি একটা নেবেন নাকি? আপনার জন্য বিনামূল্যে দিয়ে দেবো মাসিমা। ফ্রিতে দিলেই কি আমার মুখ বন্ধ হবে? ওই দুই সতীন এখন বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধাচ্ছে। সুমিত্রা তো লাঠি নিয়ে বেরিয়েছে। তুই যদি ধরা পড়িস তবে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি এই লাউয়ের বোঁটা দেখে বুঝতে পারছি এগুলো ওই গাছেরই। তুই অনেক বেড়েছিস গোপাল, দাঁড়া, আমি এখনই গিয়ে সত্যেনকে খবর দিচ্ছি। তোর নিস্তার নেই আজ। ও মাসিমা, দোয়াই আপনার, ওরকম করবেন না। আমি গরিব মানুষ, দুদিন ধরে ঘরের চাল নেই, তাই লোভ সামলাতে পারিনি। আপনি কাউকে বললে আমি মরে যাবো। শোনো মেয়েরা, তোমরা অকারণে ঝগড়া করছো। তোমাদের লাউ চুরি করেছে ওই গোপাল চোর। আমি নিজের চোখে ওকে বাজারে বিক্রি করতে দেখেছি। আমাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম সত্যেনের ঘরের ক্ষতি হলে কি আমার ভালো লাগবে? ওই গোপাল, ওরে এত বড় সাহস! আমাদের হাতের যত্ন করা লাউ ও বাজারে বিক্রি করছে। আমি আজ ওর মাথা ফাটিয়ে দেব। মেনকা, চল, আজ ওর একদিন কি আমাদের একদিন। ওকে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। গ্রামের সবাইকে দেখিয়ে দেব চোর কাকে বলে। দাঁড়াও সুমিত্রা, মাথা গরম করো না। এভাবে গেলেও পালাবে। আমাদের একটা ফোন দিয়ে আঁটতে হবে, যাতে ও হাতে নাতে ধরা পড়ে এবং ওর চুরি করার স্বাদ চিরতরে মিটে যায়। আমরা আজ রাতে একটা নাটক করব। সুমিত্রা, তুমি আর মেনকা বারান্দায় বসে জোরে জোরে বলবে যে তোমাদের ঘরে। বাহ, দারুণ বুদ্ধি তো। দিদি, আমরা আজ রাতে ঝগড়া ভুলে এক হই। চলো, লাউ গাছের চারদিকে আমরা কাদা আর গোবর দিয়ে পিচ্ছিল করে রাখি। ঠিক আছে মেনকা, আজ আমাদের লড়াইটা চোরের বিরুদ্ধে। বিনোদা মাসিমা, আপনিও আমাদের সাথে থাকবেন। সত্যেন, তুমি তৈরি থেকো লাঠি নিয়ে। আমরা আজ রাতে চোর ধরবই। আজ তো কপাল খুলে যাবে। সোনার গয়না, টাকার হাঁড়ি, এদি বোকা মেয়ে মানুষ সব সত্যি বলে দিয়েছে। লাউ গাছের গর্তে নাকি সব আছে। আহা, এরপর আর এই ছিঁচকে চুরি করতে হবে না। ওরে বাবা, কি রে, এই পা পিছলে যাচ্ছে কেন? ওই বাবারে, কি দুর্গন্ধ রে বাবা! ওরে বাবা, ওরে বাবা, কি আজো, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও! কি রে গোপাল, মামা বাড়ির গয়না নিতে এসেছিস? এবার যাবি কোথায়? এই এই তোকে জলে আটকেছি। মেনকা, দে তো লাঠিটা, আজের হাড় গুঁড়ো করবো। আমাদের লাউ চুরি করে বাজারে বিক্রি করিস? এই নে সোনার মোহর, আর এই নে টাকার হাঁড়ি। আমাদের ঘরে আগুন লাগিয়ে তুই সুখে থাকতে চেয়েছিলি? সব লাউ এখনই ফেরত দে, নইলে তোকে এই জালে বেঁধে পুকুরে চুবিয়ে মারবো। চোর কোথাকার, আজ তো সব চুরি বের করছি। ও দিদিরা, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনো দিন চুরি করব না। আমি সব লাউ ফেরত দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। আপনাদের পায়ে পড়ি, আমাকে পুলিশের হাতে দেবেন না। আমি গ্রামের সবার কাছে ক্ষমা চাইবো, দয়া করেন দিদিরা। ঠিক আছে, এবার লাউগুলো ফেরত দে, আর কান ধরে উঠবোস কর সবার সামনে। এরপর যদি তোকে গ্রামের কারো গাছের নিচে দেখা যায় তবে তোর জেল হবে, বলে দিলাম। বোন মেনকা, আমরা অনেক ঝগড়া করেছি, কিন্তু আজকে বুঝলাম আমরা এক না হলে এই চোরগুলো আমাদের সব লুটে নেবে। আমাদের এই লাউ গাছটাই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। চল, আমরা আর আলাদা দোকান করব না। আমরা দুজনে মিলে একটা বড় হোটেল খুলব। নাম হবে দুই সতীনের লাউ পাতার ঘর। আমি রান্না করব আর তুই সব তদারকি করবি। ঠিক বলেছ দিদি, তোমার রান্নার গুণের কোনো তুলনা নেই। আমি শুধু হিংসে করে তোমার সাথে লড়েছি। এখন থেকে আমি তোমার সহকারী হয়ে থাকবো। আমাদের হোটেলে সারা গ্রামের লোক খাবে। সৃষ্টিকর্তা আমাদের এই বুদ্ধি আগে যে কেন দেননি। চলো দিদি, আজ থেকে আমরা এক। এমনই মজার মজার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলো তো বন্ধুরা, সুমিত্রার কোন রান্নাটি খেয়ে সত্যেন প্রশংসা করেছিল?